স্যার আমাদের একজন দর্শক না স্যার, বেশ কয়েকজন দর্শক এটি বলছেন যে তালাশের ওই রিপোর্টটিকে যদি আমরা আলাদা করেও রাখি তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস এখন একটি নৈমিত্তিক ঘটনা, সেই প্রশ্ন ফাঁস নিয়েও নিশ্চয়ই স্যার আপনি বলবেন। এক সেকেন্ড কথা বলি, জাতীয় বিশ্ববিদ্যালয় হলো একমাত্র বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ফাঁসের কোনো নজির নাই। আমি চ্যালেঞ্জ দিলাম এখানে, প্রশ্ন ফাঁস কিন্তু বলেছেন, একটা ঘটনা দেখান তো যে প্রশ্ন ফাঁস হয়েছে অমুক পরীক্ষার। স্যার এটা আমাদের দর্শকদের মতামত। আমি একটু প্রফেসর আইনুন নিশাত, আপনার কাছে একজন দর্শক বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে জানতে চাইছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিট দেশের বিভিন্ন জায়গায় করা, নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে দিয়ে দেওয়া, কোনটিকে উপযোগী বেশি বলে মনে হয়? স্যার আমরা একটা বিরতি নিয়ে ফিরতে হবে স্যার এখানে, এবং তারপর আমরা নজরুল ইসলাম খান আপনারও মন্তব্যের ক্ষেত্রে শুনবো, কারণ আপনাকেও ওনারা জানতে চেয়েছে যে আপনি কি মনে করেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরলাম আজকে বাংলাদেশে। প্রফেসর আইনুন নিশাত, আপনার কাছে প্রশ্ন ছিল যে আসলে কোন পদটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে নেওয়া উচিত। আমি একটু দর্শকদের দুই একটি বিষয় একটু পড়ে শোনাতে চাই। আমাদের দর্শকদের মধ্যে একজন প্রশ্ন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের কাছে যে বিবিএ উনি এডমিট হয়েছেন 2012-13 সেশনে, কিন্তু এখন পর্যন্ত প্রথম বর্ষ শেষ হয়নি, এটি কবে নাগাদ শেষ হতে পারে? আর জনাব নজরুল ইসলাম খান, আপনাকে উদ্দেশ্য করে অনেকগুলি প্রশ্ন আসছে। সেই প্রশ্নের একটি জনরা হচ্ছে এরকম যে দেশের বেশিরভাগ নামকরা স্কুলে বেতন কাঠামোটি নির্ধারণ করা নাই, মানে ছাত্রছাত্রীরা কত টাকা বেতন দেবে, বেতন বাড়ানোরও কোনো নীতিমালা নাই। এই বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কিছু ভাবছে কিনা? আমরা প্রফেসর আইনুন নিশাতকে আগে শুনি যে প্রফেসর আইনুন। ধন্যবাদ। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে ব্রিটিশ আমলের যে শিক্ষা ব্যবস্থা ছিল এবং শিক্ষার যে ফিলসফি ছিল তার থেকে আমরা খুব প্র্যাকটিক্যালি এগোতে পারিনি। আমরা কথায় কথায় বলছি যে এখন পেশাভিত্তিক শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা ইত্যাদি ইত্যাদি, কিন্তু মূল যে কনসেপ্টটা আমরা যদি আমেরিকা যদি দেখি, ইংল্যান্ড যদি দেখি, জার্মানি যদি দেখি, পৃথিবীর উন্নত দেশগুলো যদি দেখি, তাদের ইউনিভার্সিটিগুলো যেখানে হচ্ছে উচ্চশিক্ষা এবং সেখানে শুধু মেধাবী যারা তারা যাবে, কিন্তু গ্র্যাজুয়েশনের প্রয়োজন আছে এবং তার জন্য আমেরিকাতে বলা হয় কমিউনিটি কলেজ, ইংল্যান্ডে বলা হয় কমিউনিটি কলেজ, যেখানে গ্র্যাজুয়েশন হবে। কিন্তু এরপরে তারা ধরে নিচ্ছে যে তারা মাস্টার্স পিএইচডি লেভেলে যাবে না, তারা গবেষণায় যাবে না, তারা নীতি প্রণয়নকারী হবে না, তারা পরিচালক হবেন না, তারা মূলত কর্মী পর্যায়ে থাকবেন এবং এদের সংখ্যাই বেশি। তাহলে আমেরিকাতে স্কুল থেকে পাশ করার পরেও কিন্তু পরীক্ষা নেই, স্কুল থেকে সার্টিফিকেট দিয়ে দেয় যে সে 16 বছরের কোর্স কমপ্লিট করেছে অর হোয়াট এভার ইট ইজ। তারপরে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তাকে আলাদাভাবে জিআরই, পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য স্যাট, জিম্যাট এটসেট্রা পরীক্ষা দিতে হয়। তো ওখানে আমাদের দেশের প্রত্যেকটা জেলা শহরে ব্রিটিশ আমলে যে একটা করে ভালো কলেজ করা হয়েছিল, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, এগুলোর মধ্যে যেগুলো ভালো চলছে, যেগুলোতে ভালো শিক্ষক আছে, আমি মনে করি সেগুলো বিশ্ববিদ্যালয় হয়ে যাওয়া উচিত। বিশ্ববিদ্যালয় হয়ে যাওয়ার অর্থ হচ্ছে পাঠ্যক্রম তারা নির্ধারণ করবেন, শিক্ষার মান তারা নির্ধারণ করবেন। আজকে শিক্ষা প্রতিষ্ঠানের নাম উচ্চারণ করছি না, ধরুন কৃষিক্ষেত্রে 4-5টা বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু তার মধ্যে কোন বিশ্ববিদ্যালয়ের স্নাতক শুনেই কিন্তু আমরা মান সম্পর্কে একটা ধারণা করছি। তা আমি মনে করি যে আপনি এই যে ক্লাস 5, ক্লাস 8 লেভেলের পরীক্ষার কথা বলছিলেন, 23 থেকে 25 লক্ষ ছেলে পরীক্ষা দিচ্ছে এবং এই রুমে এই চেয়ারে বসেই বছর 3-4 আগে এরকম একটা মন্তব্য করার পরে প্রচুর গালাগালি শুনতে হয়েছিল আমাকে। আমি বলেছিলাম যে এই যে 25 লক্ষ ছেলে আজকে ক্লাস 8-এ 5-এর পরীক্ষা দিচ্ছে, এর ভিতর থেকে অন্তপক্ষে অর্ধেক ঝরে পড়বে যদি ধরে নেই, তাহলে 12 লক্ষ ছেলে এখন থেকে 10 বছর পরে কি 5 বছর পরে কি 7 বছর পরে বিশ্ববিদ্যালয়ের দরজায় টোকা দেবে। পাবলিক বিশ্ববিদ্যালয় গত 3 লাখ 4 লাখ ছেলে টোটাল হ্যান্ডেল করে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো 3 লাখ 4 লাখ ছেলে হ্যান্ডেল করে টোটাল 4 বছরে, ন্যাশনাল ইউনিভার্সিটি 15 লাখ 16 লাখ ছেলে হ্যান্ডেল করে। এবং আমার খুব আশা ছিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়টা ভালো হবে, সেখানে 2 লাখ 3 লাখ ছেলে আছে। তো আপনি যদি যোগ করেন, অর্থাৎ 40 লক্ষ ছেলে 4 বছরে এইচএসসি পাস করবে, এতে টোটাল জায়গা আছে 20 লক্ষ, বাকি 20 লক্ষ যাবে কোথায়? অর্থাৎ প্রাথমিক শিক্ষা যেহেতু রাষ্ট্রের দায়িত্ব, কনস্টিটিউশনে লেখা আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু এখন থেকে ভাবতে হবে এখন থেকে 5 বছর পরে কি হবে। ডেফিনেটলি প্রত্যেকটা জেলা শহরে একটা করে পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া উচিত এবং মূল শিক্ষার দায়িত্ব কিন্তু পালন করা উচিত পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো হাইলি এক্সপেন্সিভ, সেগুলো হবে সিলেক্টিভ, হয় যিনি এফোর্ড করতে পারেন অথবা স্পেশালাইজড এডুকেশন হবে, যেখানকার এডুকেশনের কোয়ালিটির ভিত্তিতে তার এমপ্লয়মেন্ট অথবা সে সেলফ এমপ্লয়েড হবে। সো আমি ফিরে যাচ্ছি, আমি মনে করি
যে আরো অনেক বিশ্ববিদ্যালয় প্রয়োজন। আর বিশ্ববিদ্যালয় মানে কলেজ ডিগ্রি পেলেই যে এক হবে তা না, সেখানেও আস্তে আস্তে আমেরিকা কিংবা ইংল্যান্ডের মতো ক্লাসিফিকেশন প্রয়োজন। প্রফেসর নজরুল ইসলাম খান, বেতনের কোনো রকম কোনো নীতিমালা নেই এবং বেতন বাড়ারও কোনো রকম নীতিমালা নেই এখন শিক্ষা মন্ত্রণালয়ের দিক থেকে। বেতনের নীতিমালা যদি আমি একটা উদাহরণ দিই, যেমন ইংলিশ স্কুলের কথা যদি বলি, সেখানে নীতিমালা আছে। আমার নিজের হাতে, আমি যখন এর আগে একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলাম, তখন 2007 সালে আমার হাত দিয়ে করা, সত্যি বলতে গিয়ে আমার ড্রাফট করা। কিন্তু এরপরে আমরা ইমপ্লিমেন্ট করতে গিয়ে দেখেছি যে এটা সম্ভব না। কেন সম্ভব না আমি বলি, উপজেলা পর্যায়েও কিন্তু কিছু স্কুল আছে তারা ইংলিশ স্কুল বলে দাবি করে। তো আমরা একটা ভাগ করে দিয়েছিলাম যে উপজেলায় কত ফি হবে, জেলায় কত ফি হবে, কিন্তু এটা আসলে হয় না। ঢাকাতে এমন স্কুল আছে কোয়ালিটি খারাপ, এমন স্কুল আছে কোয়ালিটি হাই, অনেক বেশি চার্জ করে। সুতরাং সবগুলো যদি আমরা ফ্ল্যাট রেট দিয়ে দেই ঢাকা শহরের জন্য বা মেট্রোপলিটনের জন্য, তখন কিন্তু এগুলো চালানো সম্ভব না। সেই স্কুলগুলো ভিন্ন ভিন্ন মাপের, ভিন্ন ভিন্ন এক্সপেন্সিভ থাকে। সুতরাং এটা কিন্তু বাস্তবে সম্ভব না, আমরা ট্রাই করে দেখেছি। দ্বিতীয় আর একটা বিষয় আছে, যদি এই ইংলিশ স্কুলের বাইরের কথা যদি বলা হয়, তবে আমরা ইংলিশ স্কুলে যে 2007 সালের বিধি, সেটা একটু রিভাইজ করার চেষ্টা করছি, জুচ্ছই করা যায় কিনা, যুগ উপযোগী করা যায় কিনা। কিন্তু আমার মনে হচ্ছে, আমার অভিজ্ঞতায়, যে এটা আসলে এইভাবে করা সম্ভব না। মার্কেট ডিটারমাইন করবে। মার্কেট মানে যেখানে কোয়ালিটি ভালো সেখানে যাবে, প্রাইভেট স্কুল পার্টিকুলারলি। যেখানে ভালো না সেখানে লোকে যাবে না। তবে এই ভালো কি খারাপ, এই জিনিসগুলো জানানো দরকার। এটা সরকারের দায়িত্ব যে এটা ভালো এটা খারাপ কিভাবে জানানো যায়, সেটা জানানোর জন্য একটা অ্যাসেসমেন্ট অ্যাক্রিডিটেশনের ব্যবস্থা থাকা দরকার। সেই অ্যাসেসমেন্ট করতে হলে আমি এর আগেও বলেছি যে কিছু টুল, অর্থাৎ তার আগে কিছু ইন্ডিকেটর এবং টুল ডেভেলপ করা দরকার। সেটা হয়নি, আমরা চেষ্টা করছি, করা যায় কিনা, এটা কাজ চলছে, সবে শুরু করেছে আমি বলবো। দ্বিতীয় আরেকটা বিষয়, অন্য যেসব প্রাইভেট স্কুল আছে, ধরেন ভিকারুন্নেসা বা এই জাতীয় আরও অনেক স্কুল আছে, সেখানকার ফি বা বেতনের কথা যদি বলেন, তাহলে আমি ভিন্ন কথা বলবো। সেটা হচ্ছে, সেখানে ম্যানেজিং কমিটি কিন্তু সর্বেসর্বা, তাদের দেখা উচিত যে কোন বেতনটা সঠিক হওয়া উচিত। তবে একটা জিনিস থাকবে আমার মনে হয়, আমার মনের একটা ডিজায়ার, আপনারা জানেন যে আমরা অনেক কাজ করেছি প্রাইমারি সরকারি করার জন্য, সরকারি হয়েছে। আমার মতে আমি মনে করি যে এটা আমার ব্যক্তিগত, শিক্ষা সচিব হিসেবে না, আমরা হয়তো ভবিষ্যতে আরও বলবো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো, হয়তো সময় লাগবে, আমাদের সামর্থ্য হলে, যাতে আমাদের এই স্কুলগুলোতে ফি না থাকে, ফ্রি থাকে। এর লাভটা কী হবে আমি সেটা বলছি। আমরা দেখেছি ফ্রি বই যখন দেওয়া হয়, আমার হাত দিয়ে এটা কিন্তু এই কনসেপ্টটা লেখা, ফ্রি বই দেওয়ার জন্য আমরা দেখছি অন্তত 50 লাখ ছেলে মেয়ে অতিরিক্ত সেকেন্ডারি স্কুলে আসছে। আমরা যদি ফিটা মাফ করে দিতে পারতাম, তাহলে আমার মনে হয় এখন যে প্রায় 75 লাখ ছেলে মেয়ে এখনো সেকেন্ডারি স্কুলে আসছে না বা ভর্তি হয়নি বা প্রাইমারি থেকে গ্রাজুয়েট করছে না, তাদেরকেও আমরা আনতে পারবো। এটা না আনতে পারাটা কিন্তু বিরাট লস। সুতরাং এখানে কিন্তু ফিটা উঠিয়ে দেওয়ার চিন্তা করা দরকার। তবে ইনডিরেক্টলি কিছু ব্যবস্থা আছে, যেমন আমাদের কিছু উপবৃত্তির ব্যবস্থা আছে তাদেরকে স্কুলে আনার। প্রফেসর হারুন রশিদ, বেশ কিছু প্রশ্ন আপনার কাছে এসে জমা হয়েছে। একটি তো হচ্ছে যে কেন সেশন পূর্ণ হচ্ছে না, আরেকটি হচ্ছে যে আপনি মানে ক্যাম্পাসে মাস্টার্স কবে চালু হবে সেটির ব্যাপারে প্রশ্ন আসছে। আরেকটি প্রশ্ন আসছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি যে ক্রেডিট, সেটা বিদেশের ভালো ইউনিভার্সিটিগুলিতে সেই ক্রেডিট ট্রান্সফার করা যায় কিনা, গেলে সেটার কি অবস্থা? আচ্ছা, আপনি যদি সবগুলি বিষয়ে একটু করে বলতেন। আপনাকে ধন্যবাদ। একটা একটা করেই বলি। জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অলরেডি মাস্টার্স কিন্তু আমরা ইন্ট্রোডিউস করেছি। আমাদের জনাব আইনুদ্দিন শেখ সাহেব বলেছিলেন যে শুধু পরীক্ষা নেওয়া এবং ফলাফল দেয়া, তা সেখানে একটু কিন্তু সংযোজন আছে। সম্প্রতি আমি দায়িত্বভার গ্রহণ করার পরে 4টি বিষয়ে আমরা, যেটাকে অন ক্যাম্পাস, স্পেশাল আর অ্যাডভান্স মাস্টার্স প্রোগ্রাম সেখানে চালু করেছি, এবং সেটার ডিউরেশন হলো 1.5 বছর। 1 বছরে থিসিস লিখবে আর কোর্স করবে। কাজে মাস্টার্স প্রোগ্রাম কিন্তু সেখানে চালু হয়েছে। এক। দ্বিতীয় যেটা বলেছেন, আর একটা হলো যে সেশন জট, সেশন জটের কথা 2012-13 ভর্তি হওয়া প্রথম বর্ষ আমি সেশনে। সেটা বলেছি যে আমি দায়িত্বভার গ্রহণ করেছি 1.5 বছর। নিঃসন্দেহে এই সেশন জট 1.5 বছর হয় নাই, বরং এই সেশন জট দূর করার জন্যই আমি দিনরাত পরিশ্রম করছি, কাজ করছি। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা ভিউয়ার্স এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী, অভিভাবক, অত্যন্ত বিনয়ের সাথে আমি দায়িত্ব নিয়ে ঘোষণা করছি যে 2013-14 শিক্ষাবর্ষের যারা ভর্তি হয়েছে অনার্স এবং ডিগ্রিতে, তাদের কিন্তু একাডেমিক ক্যালেন্ডার আমি দিয়ে দিয়েছি। অর্থাৎ 3 বছরে তারা বিএ, 4 বছরে অনার্স বের হবে। এটা কিন্তু আমাদের পাবলিক অঙ্গীকার। এবং আমি ঘোষণা করতে চাই যে হেন্সফোর্থ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর কোনো সেশনজট থাকবে না, সেই ধরনের ব্যবস্থা কিন্তু আমরা নিয়েছি। আর যে শিক্ষার্থীরা অলরেডি সেশনজটের মধ্যে রয়েছে তাদের জন্য আমরা শীঘ্রই একটা ক্রাশ প্রোগ্রাম আমরা অ্যানাউন্স করি।